ভেরিয়াস ডিস ব্লগ নিয়ে চলে এসেছি। শুনছিলেন চীনা পুতুল। চীনা পুতুলের শেষাংশটি শুনুন কেমন লাগলো। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টস করবেন। আজ আমি পড়ে শোনাব মঞ্জিল সেন রচিত চীনা পুতুল গল্পটির শেষাংশ। এমন সময় ঝমঝম করে বৃষ্টি নামল, আর বৃষ্টির শব্দ ভেদ করে আরও একটা শব্দ আমার কানে ভেসে এলো। কেউ যেন গঙ্গায় প্রবল স্রোতের বিরুদ্ধে হাত পা ছুঁড়ে জীবন মরণ সংগ্রাম করছে। কয়েক মিনিট মাত্র, তারপরই আমি পায়ের শব্দ শুনতে পেলাম। কেউ যেন আমার দিকে এগিয়ে আসছে। একটা ভয়ানক আতঙ্কে আমার শরীর যেন অবশ হয়ে গেল। আমি দৌড়ে পালাবার চেষ্টা করলাম, কিন্তু পা ওঠাতে পারলাম না। যেন নড়বার ক্ষমতাটুকু পর্যন্ত হারিয়ে ফেলেছি। বৃষ্টি জোরে পড়ছিল, সব কিছু ঝাপসা, আর সেই পায়ের শব্দটা ক্রমেই আমার দিকে এগিয়ে আসছে। ক্রমে বৃষ্টির মধ্যে একটা মূর্তি অস্পষ্ট আকার নিতে লাগলো। তারপর একসময় দৈত্যের মতো চেহারার একটি লোক আমার সামনে এসে দাঁড়ালো। তার বাঁ হাতে সেই গালার বাক্সটা। আমি বোবার মতো তার মুখের দিকে তাকিয়ে রইলাম। একজন চীনা, সাধারণ চীনাদের চাইতে অনেক লম্বা, চওড়া বুক, কাঁধ, হলদে মুখে নিষ্ঠুরতার ছাপ ভয়ঙ্করভাবে ফুটে উঠেছে। আমার ঘরে সেই পুতুলটার মুখই যেন আমি দেখছি। শুধু পুতুলটা অনেক গুণ বড় হলে যে মানুষের আকার নেবে, আমার সামনে দাঁড়ানো চিনেটা তাই। তার সর্বাঙ্গ সিক্ত, পোশাক থেকে জল ঝরছে। আমার দিকে তীব্র দৃষ্টিতেও তাকালো, রাগে ফেটে পড়তে চাইছে। আমি মনে মনে ঈশ্বরের নাম জপতে লাগলাম। এই বুঝি ও খাপ থেকে তরোয়াল বের করে আমাকে কোপ মারে। ওর হাতটাও তরোয়ালের হাতলের ওপর নড়াচড়া করছে, একটু যেন দোনামোনা ভাব। কিন্তু আমাকে বোধহয় ও নগণ্য ভেবে মুখে একটা তাচ্ছিল্যের ভঙ্গি করে হঠাৎ বড় বড় পা ফেলে অদৃশ্য হয়ে গেল। পরদিন সকালে বাক্সটাকে যথারীতি আবার আমার টেবিলের ওপর দেখতে পেলাম। তরোয়ালটা লাল হয়ে গিয়েছিল। পরের দিন সংবাদপত্রে আরেকটি মর্মান্তিক হত্যার খবর চোখে পড়ল। বলা বাহুল্য, হতভাগ্য ব্যক্তিও একজন ইংরেজ। বোধহয় যে রাত্রে আমি ওকে ধ্বংস করতে চেয়েছিলাম, সে রাত্রের হত্যাটাই ওর জিঘাংসার শেষ বলি। কিন্তু কর্নেল বার্টনের ওপর বিজাতীয় বিদ্বেষ বশত তার বংশধরদের নিশ্চিহ্ন করার জন্য যে হত্যালীলা শুরু হয়েছিল, সেই জিঘাংসা চরিতার্থ হলেও নৃশংস হত্যাকাণ্ড কিন্তু ওখানেই থামেনি। খুনের নেশায় বোধহয় ওই চীনে জল্লাদটা উন্মাদ হয়ে উঠেছিল। নিরীহ লোকও তার তরোয়ালের আঘাতে প্রাণ হারাতে লাগলো। নবীন একদিন আতঙ্কগ্রস্তের মতো এসে বলল, আমাদের পাড়াতেই এক ভদ্রমহিলা তার শোবার ঘরে গভীর রাতে নৃশংসভাবে খুন হয়েছে। ভদ্রমহিলা একা ফ্ল্যাটে ছিলেন, তার স্বামী অফিসের কাজে বাইরে গিয়েছিলেন, আর সেই সুযোগে খুনি তার কাজ হাসিল করেছে। ইতিমধ্যে আমার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন এসেছে। ওই জল্লাদটা আমাকে যেন জাদুমন্ত্র বলে বশ করে ফেলেছে। ওর প্রভাব আমি মর্মে মর্মে অনুভব করি। সত্যি কথা বলতে কি, আমাদের দুজনের মধ্যে যেন একটা যোগসূত্র গড়ে উঠেছে। প্রতিটি হত্যার পর ও যেন আমার সঙ্গে উল্লাস করতে চায়, আর আমিও ওর গোপনীয়তা রক্ষা করবার প্রয়াস পাই। কখন মাঝরাত হবে আর ওই জল্লাদটা জেগে উঠবে, এই প্রত্যাশায় সন্ধ্যের পর থেকেই আমার মধ্যে একটা উন্মাদনা দেখা দেয়। কিন্তু এরপর থেকে ক্রমশ আমি ওর মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করতে লাগলাম। আমার বাড়িতে আশ্রয় নেবার জন্যই আমাকে ওর প্রয়োজন হয়েছিল। কিন্তু এখন ওর মুখের ভাবে ও পরিবর্তনে আমার মনে হতে লাগলো আমিও হয়তো আর নিরাপদ নই। আমি পুতুলটার মুখে যেন একটা বিদ্রূপের আভাস লক্ষ্য করলাম। গভীর রাত্রে রক্তের নেশায় ও বেরিয়ে পড়ত। ফিরে আসার পর সাফল্যের আনন্দে ওর মুখ আনন্দে উদ্ভাসিত হয়ে উঠত। আমরা দুজনে হাসাহাসি করতাম। এখন কিন্তু আর ও আমার সঙ্গে হাসাহাসি করে না। আমাকে লক্ষ্য করেই হাসে বটে, কিন্তু সেটা উপহাসের হাসি। সেই হাসির মর্ম বুঝতে আমার দেরি হয় না। বুঝতে পারি আমারও দিন ঘনিয়ে এসেছে। কিন্তু জল্লাদটা আমার বিচার বুদ্ধিকে আঙুল না দিয়ে ভুল করেছিল।
রাত 12টার পর ও অজেয় হয়ে ওঠে, কিন্তু ভোর থেকে রাত 12টা পর্যন্ত বলি অসহায় পুতুল ছাড়া আর কিছু নয়, এই সত্যটা আমার কাছে আর গোপন ছিল না। আমি স্থির করলাম ও আঘাত হানবার আগেই ওকে ধ্বংস করতে হবে। নবীনকে আমি কদিনের ছুটি দিলাম। এক সন্ধ্যায় বেশ কিছু শুকনো কাঠ দিয়ে আমি আমার চুল্লিটায় আগুন জ্বালালাম। আগুন বেশ ভালো রকম জ্বলে ওঠার পর আমি লাক্ষার বাক্সটা সেই ঘরে নিয়ে এলাম। শয়তানটাকে একবার শেষ দেখার প্রলোভন আমি সংবরণ করতে পারলাম না। ডালাটা খুলে আমি ওর মুখের দিকে তাকালাম। ওর মুখে সেই এক অশুভ অভিব্যক্তি এতটুকুও বদলায়নি। বাক্সর ডালাটা বন্ধ করে আমি ওটাকে প্রজ্বলিত অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলাম। লাক্ষার বাক্স মুহূর্তের মধ্যে জ্বলে উঠল। লেলিহান আগুনের শিখায় জীবন্ত দগ্ধ প্রাণীর মতোই যেন ছটফট করছে। ও চিৎকার করে উঠল। এক ক্ষীণ শব্দ আমার কানে ভেসে এলো। তারপর পুতুলটা ভস্মে পরিণত হলো। চামড়া পোড়ার একটা কটু গন্ধ আমার নাকে এসে লাগলো। আমি ঘরের সব জানলাগুলি খুলে দিলাম। মুক্ত বাতাস ঘরে ঢুকতেই অনেক দিন পরে আমি নিজেকে মুক্ত স্বাধীন অনুভব করলাম। হঠাৎ একটা সত্য আমার কাছে স্পষ্ট হয়ে উঠল। এতদিন প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে আমি যেন নিজেকে ওর জঘন্যতম অপরাধের সঙ্গে জড়িয়ে ফেলেছি। একথা আমি কোনো মতেই অস্বীকার করতে পারি না। সে রাত্রে আমি এক ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম ওই শয়তানটা যত লোককে হত্যা করেছে তাদের সকলের হৃৎপিণ্ডের রক্ত একটা গামলায় ভরা হয়েছে। তারপর কেউ যেন সেই রক্তে বারবার আমাকে হাত ধুতে বাধ্য করছে। আমার দুহাত রক্তে রাঙা হয়ে উঠেছে। সকালবেলা ঘুম থেকে উঠে সেই দুঃস্বপ্নের হাত থেকে মুক্তি পেয়ে আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। হঠাৎ নিজের হাতের দিকে আমার দৃষ্টি পড়ল, আর একটা হতাশা ও আতঙ্কে আমার গলা দিয়ে একটা আর্তস্বর বেরিয়ে এলো। দিনের পরিষ্কার আলোয় আমি সভয়ে দেখলাম আমার হাত দুটো সত্যিই রক্তাক্ত মনে হচ্ছে, যেন সদ্য রক্তের মধ্যে হাত ডুবিয়েছি। আমি বাথরুমে ছুটে গেলাম, সাবান দিয়ে খুব ভালো করে দুহাত ধুয়ে ফেললাম, কিন্তু লালচে ভাবটা কিছুতেই গেল না। আমার অপরাধের জ্বলন্ত সাক্ষী সেই গাঢ় লালিমা আজও আমি দুহাতে বয়ে বেড়াচ্ছি। বৃদ্ধ ভদ্রলোক থামলেন। কিছুক্ষণ পর আমাদের সকলের মুখের উপর দৃষ্টি বুলিয়ে বললেন, আপনারা আমার কথা হয়তো বিশ্বাস করছেন না, ভাবছেন আমি এক গাঁজাখড়ি গল্প পেতেছি। হায় রে, তা যদি সত্যি হতো! কিন্তু আমার কাহিনীর এক বর্ণও মিথ্যে নয়। এই দেখুন। ভদ্রলোক টান দিয়ে দুহাতের দস্তানা খুলে ফেললেন, আর আমরা সবাই সবিস্ময়ে লক্ষ্য করলাম ভদ্রলোকের দুহাতের আঙুলের ডগা থেকে কবজি পর্যন্ত লালচে, যেন এক গামলা রক্তের মধ্যে হাত দুটোকে ডোবানো হয়েছে। শুনলেন তো শেষাংশ চীনা পুতুলের। লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করুন। দেখতে থাকুন, শুনতে থাকুন। ভিডিও দিস ব্লগস আসবে পরবর্তী